যুদ্ধ প্রায় শেষের দিকে এবং সেটা আমেরিকার পরাজয় দিয়েই শেষ হবে। ডোনাল্ড ট্রাম্প আজকে পুতিনের দ্বারস্থ হয়েছে। যুদ্ধ বন্ধ করার অধিকার আমেরিকাকে কে দিয়েছে? এবার সিদ্ধান্তটা নেবে ইরান। যুদ্ধ বন্ধ করব আমরা দিনক্ষণ ঠিক করব এবং কোন শর্তে যুদ্ধ বন্ধ হবে সেটা আমরাই ঠিক করব। চর্চা ডিকোডে স্বাগত। ইরান নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন অধ্যাপক বদরুল আলম খান। সিডনি থেকে তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। অধ্যাপক খান, ধন্যবাদ। তো আমরা যেটা দেখছিলাম, আজ ইরানের উপর হামলার 11তম দিন এবং এই নৃশংস হামলা দিনের পর দিন আরও তীব্রতর করছে ইসরায়েল এবং আমেরিকা। তো যুদ্ধের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে সেখানে একটু যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলেন। আপনি ঠিকই বলেছেন যে যুদ্ধকে কেন্দ্র করে নানা দিক থেকে নানা ধরনের খবর আসছে এবং আমরা অনেক তথ্য পাচ্ছি এবং নানা ঘটনা ঘটছে। সুতরাং সেগুলোকে যদি আমি সারসংক্ষেপ করি তাহলে আমি বলতে পারি যে যুদ্ধ প্রায় শেষের দিকে এবং সেটা আমেরিকার পরাজয় দিয়েই শেষ হবে। তার বিভিন্ন আলামত আছে এবং সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমার মনে আছে যে কোনো একটা অনুষ্ঠানে, আপনাদের এই প্ল্যাটফর্মের কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে কিছুদিনের মধ্যেই দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে টেলিফোন করছে এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে গতকালকে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে টেলিফোন করে এবং ট্রাম্প করেছেন, এটা পুতিন করেনি। কারণ অনেক সময় ট্রাম্প মিথ্যা কথা বলে বলতো যে হ্যাঁ, মোদি আমাকে টেলিফোন করেছে, পুতিন আমাকে টেলিফোন করেছে, আমি করি নাই, সমস্ত দেশ আমাকে টেলিফোন করার জন্য ব্যস্ত হয়ে আছে, উঠে পড়ে লেগে আছে। এই সমস্ত আজে বাজে কথা, মিথ্যা কথা সে এই প্রায় এক বছর ধরে করছে। কিন্তু এবার তার টোন এবং তার আলোচনা যেটা সে পুতিনের সাথে করেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট এই কারণে যে সে বলছে, তারপরে পুতিনের সাথে আলাপ করার পরে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে আপনার সাথে পুতিনের কি আলাপ হলো। সেখানে সে উত্তর দিচ্ছে যে আমি পুতিনকে বলেছি সাহায্য করতে এবং পুতিন সাহায্য করছে এবং আমি তার প্রতি কৃতজ্ঞ। সাহায্যটা কি? ডোনাল্ড ট্রাম্প তো প্রথমেই বলেছিলেন যে ইরানকে সারেন্ডার করতে হবে, ইরানের সমস্ত নেতৃত্বকে আমি ধ্বংস করে দিয়েছি, এখন সারেন্ডার ছাড়া, আত্মসমর্পণ ছাড়া ইরানের সামনে কিছুই নেই, ইরানের সবকিছু নেতৃত্বকে আমি ধ্বংস করে দিয়েছি, সুতরাং এখন কিছুই নেই, তাদের আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো পথ নেই। এইভাবেই কিন্তু সে তার উদ্দেশ্যটাকে সাজিয়েছিল। কিন্তু আজকে সে পুতিনের কাছে সাহায্য চাচ্ছে, সেই সাহায্যটা কিন্তু ইরান আত্মসমর্পণ করুক এবং পুতিন ইরানকে বলুক যে হ্যাঁ ইরান তুমি আত্মসমর্পণ করো, এই বিষয় না। বিষয়টা হচ্ছে কিভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায় এবং সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা সহজ এবং সম্মানজনক একটা পথ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প আজকে পুতিনের দ্বারস্থ হয়েছে। সুতরাং এটা একটা মারাত্মক একটা ঘটনা। এর পরপরই সে তার একটা প্রেস কনফারেন্স আমি শুনলাম এই বেশিক্ষণ আগে না, ঘন্টা চারেক আগে। সেই প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে যুদ্ধ, একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে যে যুদ্ধ শেষ হতে যাচ্ছে। সাংবাদিক প্রশ্ন করছে যে কবে হবে, এক সপ্তাহের ভেতরে? বলছে হ্যাঁ, এক সপ্তাহের ভেতরে, কারণ আমরা আমাদের উদ্দেশ্য প্রায় আমরা পেয়ে গেছি, যতটুকু আমাদের উদ্দেশ্য ছিল সেটার আমরা সব বাস্তবায়ন করেছি। আমরা ইরানের আর্মিকে ধ্বংস করেছি, তার নেতৃত্ব নেই, তার নৌবাহিনী শেষ, তার বিমান বাহিনী শেষ, তার সামরিক বাহিনী নেই, তার মিসাইল সিস্টেম নেই, ইত্যাদি নেই বলে সে বলছে যে আমরা এখন প্রস্তুত আছি, যুদ্ধ শেষ করার দিকে আমরা এগিয়ে যাব, ইত্যাদি। সুতরাং এ থেকে বোঝা যায় যে আমেরিকার হাতে আর কোনো পথ নেই। এখন একটাই মাত্র ভয়, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে দুটো জিনিস আছে, দুটো দিকে সে সিদ্ধান্ত নিতে পারে বা দুটো বিষয়। একটা হচ্ছে যে এইভাবে সম্মানজনকভাবে বেরিয়ে আসা, আর একটা হচ্ছে যে
পারমাণবিক অস্ত্র ব্যবহার করা, সে হয়তো ব্যবহার করবে না, কিন্তু ইসরায়েলকে দিয়ে সে ব্যবহার করবে এবং একটা মারাত্মক একটা ধ্বংসযজ্ঞের দিকে পৃথিবীকে নিয়ে যেতে পারে। সুতরাং এইটা একটা দিক। কিন্তু আমি যেটা বলছি যে হ্যাঁ, আমেরিকার পরাজয় বরণ করতে হবে এবং যুদ্ধ সে বন্ধ করবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ বন্ধ করবে কে? এটা কি ডোনাল্ড ট্রাম্প তা বলবে যে আমি আজকের থেকে যুদ্ধ বন্ধ, নাকি অন্য কেউ বলবে? আপনাদের মনে আছে যে জুন মাসের গত বছরের জুন মাসের 25 তারিখে একটা যুদ্ধবিরতি হয় এবং সেখানে ইসরায়েলের পক্ষ হয়ে আমেরিকা রাশিয়ার মাধ্যমে আর অন্য দেশের মাধ্যমে ইরানকে বলে যে যুদ্ধ বন্ধ করা উচিত, যুদ্ধ বিরতি হওয়া উচিত এবং যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমাদের শান্ত হওয়া উচিত। কিন্তু এইবার কিন্তু বিভিন্নভাবে ইরানের যারা নেতৃত্ব, আলী লারিজানি থেকে শুরু করে ইসলামিক রেভলিউশনারি গার্ডের যারা প্রতিনিধি তারা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এরা সবাই বলছে যে যুদ্ধ বন্ধ করার অধিকার আমেরিকাকে কে দিয়েছে? যুদ্ধ বন্ধ করব আমরা দিনক্ষণ ঠিক করব এবং কোন শর্তে যুদ্ধ বন্ধ হবে সেটা আমরাই ঠিক করব। সুতরাং লক্ষ্য করে দেখেন যে ইরান কতটুকু কনফিডেন্ট না হলে তারা এই বিষয়টা এইভাবে তারা উপস্থাপন করতে পারে না। এই কনফিডেন্সটা আসলো কিভাবে? ডোনাল্ড ট্রাম্প যতই বলুক না কেন, আমরা লক্ষ্য করে দেখছি যে ইরান আজকে অত্যন্ত শক্ত আঘাত পেয়েছে ঠিকই। ইরানের এই যে 178টা মেয়েকে একটা স্কুল চলার সময় মিসাইল দিয়ে সেই ধ্বংস করে দিয়ে তাদের মৃত্যু ঘটালো, এবং শুধু মৃত্যু না, যে মিসাইলটা তারা দিয়ে আক্রমণ করে সেটা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে বিল্ডিংটা। তার মানে 168 জন সেখানে পুড়ে মরেছে। সুতরাং এই দিকটা ইরান কি ভুলবে? আমার ছেলে যদি আজকে এইভাবে নিহত হতো, আমি এই খুনির বিরুদ্ধে আমি প্রতিশোধ নিতাম। এবং সেই দিক থেকে চিন্তা করলে ইরানের প্রতিটা মানুষ আজকে তারা এই খুনের, এই হত্যার এবং এই অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তারা প্রতিশোধ নেবে। সুতরাং এবার সিদ্ধান্তটা নেবে ইরান কখন যুদ্ধ শেষ হবে, এবং তার শর্তও আমি মনে করি বেশ কয়েকটা হতে পারে। একটা হচ্ছে যে গালফ এরিয়া থেকে আমেরিকাকে চলে যেতে হবে। গালফ এরিয়াতে আমেরিকার যত কিছু আছে না কেন সমস্ত সম্পদ নিয়ে আমেরিকাকে চলে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইরানের বিরুদ্ধে 1979 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যেসব অবরোধ এবং নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা এবং আমেরিকার সাথে মিলে পশ্চিমা বিশ্ব, সেই নিষেধাজ্ঞাগুলো তুলতে হবে। এগুলো না তোলা পর্যন্ত ইরান কখনোই এই যুদ্ধবিরতিতে অংশ নিবে না বা যুদ্ধ বন্ধ করবে না। আর তৃতীয় হচ্ছে যে ইরানকে এই গ্যারান্টি দিতে হবে যে আগামী দিনে এইরকম কোনো আক্রমণ হবে না, এবং সেই গ্যারান্টির ভেতরে নানা ক্লজ থাকতে পারে। সেই ক্লজগুলো ধরেই ইরান এগিয়ে যাবে, এবং ইরান এর বাইরে এটা হচ্ছে তার ন্যূনতম ডিমান্ড, এবং এই ন্যূনতম ডিমান্ড পূরণ না হওয়া পর্যন্ত ইরান আমার মনে হয় না যে তারা এই যুদ্ধ শেষ করবে বা যুদ্ধবিরতির জন্য তারা সিদ্ধান্ত নেবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিপদের মধ্যে আছে, এবং তাদের টোন, গলার স্বর থেকে শুরু করে এবং আরো অন্যান্যদের গলার স্বর থেকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আসলেই ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকা অত্যন্ত দুর্বল একটা অবস্থায় আছে। এবং আরো একটা খবর আমি পেলাম ওয়াশিংটন পোস্টে, এই একটু আগেই আর কি, ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে যে দেখলাম যে সেখানে একটা খবর বেরিয়েছে যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুদ্ধটা বন্ধ করা দরকার, কিন্তু ইসরায়েল তার ভেতরে তো নানা সঠতা আছে, তো সে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে সে বলতে চাচ্ছে যে না, যুদ্ধ আর করা উচিত না এখন। এবং এটাও বলছে যে ইরান এখন আমাদের সিভিলিয়ানদের, মানে ইসরায়েলি সিভিলিয়ানদের উপরে আক্রমণ করছে, ইসরায়েল করছে না। সুতরাং এই যে ভণ্ডামি এবং বদমাইশি,
এর একটা পরিসমাপ্তি আছে এবং সেই পরিসমাপ্তির দিকেই যাচ্ছে, এবং সেই পরিসমাপ্তিটা কিন্তু সমস্ত গ্লোবাল যে সিস্টেম এই বর্তমানে আছে সেই গ্লোবাল সিস্টেমটাকে সম্পূর্ণ বদলিয়ে দেবে, এবং সেই বদলানোর কাজটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই দাবির পেছনে আমি আরো কিছু অর্থনৈতিক এবং সামাজিক দিক নিয়ে আলোচনা করতে পারি, করে আমি এটা শেষ করব। সেটা হচ্ছে যে তেলের দাম $120 পার ব্যারেল চলে গেছে, এবং G7 দেশ, ইউরোপের সবচেয়ে বড় ধনী দেশগুলো, তারা একটা মিটিংয়ে বসেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে তেলের রিজার্ভ আছে সেই তেলের রিজার্ভ থেকে তারা তেল উত্তোলন করবে এবং তেল ব্যবহার করবে, এতে করে মার্কেটে তেলের দামটাকে কমানো তাদের লক্ষ্য। এখন এদের রিজার্ভ আছে ম্যাক্সিমাম হচ্ছে 1 থেকে 1.5 মাস, কিন্তু ইউরোপের ক্ষেত্রে এই রিজার্ভটা এমনকি এতও নাই। সুতরাং হ্যাঁ, তারা ফ্লোট করেছে, তারা তেল নিয়েছে তাদের রিজার্ভ থেকে, এবং একটা পর্যায়ে তেলের দাম কমে যায়, কিন্তু তারপরে কিন্তু আবার তেলের দাম ঠিকই আবার বাড়তে শুরু করে। সুতরাং এটা কোনো স্থায়ী সমাধান না। চীন ইতিমধ্যেই কিন্তু এসব অস্থিরতা এবং অস্থিতিশীলতার দিকে তাকিয়ে তারাও কিন্তু তাদের রিজার্ভ অনেক বড় করেছে, এবং তাদের প্রায় 1 বছরের জন্য রিজার্ভ ইনট্যাক্ট আছে। সুতরাং চীন এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে না। আর তাছাড়া তো রাশিয়া আছে, পাশের দেশ রাশিয়া আছে। সুতরাং তেলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে মোটামুটি ভাবে বলতে পারি ইউরোপ এবং আমাদের এশীয় দেশগুলো, জাপান এবং কোরিয়া বিশেষ করে, তারা তাদের 80% বা 90% তেল আমদানি করে থেকে, গালফ স্টেটগুলো থেকে। সুতরাং আমেরিকার ক্ষতি এখনো সেইভাবে উপলব্ধি হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু সেখানে তেলের দামে ঊর্ধ্বগতি চলছে। ভারতের ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে পারি যে এই যুদ্ধের কারণে ভারত রাশিয়ার সম্পর্কটা কিন্তু অনেকটা ফর্মাল হয়ে গেছে। আগে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আমি লক্ষ্য করে দেখছি নেই, কারণ এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে ভারতের যে তেল আমদানিটা সেখানে কিন্তু বড় একটা ঘাটতি দেখা দিচ্ছে, এবং তাদের যে স্টক আছে সেটা বেশি দিনের না। সুতরাং তারা অনুরোধ করেছে রাশিয়াকে যে রাশিয়া তুমি আমাকে তেল সরবরাহ শুরু করো। ফেব্রুয়ারি মাসে তারা কিছুটা কমিয়ে দিয়েছিল, ভারতই কমিয়ে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে ভারত বলছে যে তেল আমাদেরকে দাও, এবং রাশিয়া রাজি হয়েছে তেল দিতে, কিন্তু একটা শর্তে। আগে যেখানে রাশিয়া তেল দিত, বিক্রি করত ভারতকে বাজার দর থেকে $10 থেকে $15 কমে, তার মানে যদি ধরেন $60 যদি দাম হয়ে থাকে, তো ভারত কিন্তু $45 দিয়ে, আর এই $45 তেল কিনে সে তেলটাকে শোধন করে তার পরিশোধনাগারে শোধন করে সে ইউরোপে এবং অন্যান্য দেশে রপ্তানি করতো, লাভবান হতো। এখন রাশিয়া বলছে যে না, ওটার শেষ, এখন তোমাকে আমদানি করতে হবে এই বাজার দরে, তার মানে $110-120 মূল্যে কিনতে হবে। তার মানে সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ আর রাশিয়া তা ভারতের সাথে নেই। এখন হচ্ছে বাজার ভিত্তিক লেনদেনের ব্যাপারে ভারতকে রাশিয়ার সাথে তেল সংক্রান্ত ক্রয় বিক্রয় ব্যাপারটা মেটাতে হবে। সুতরাং এখানেও কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার, যে পরিবর্তনটা ভারতকে বুঝতে হবে যে ভারত এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে অনেক কিছু করেছে, বিশেষ করে রাশিয়ার পক্ষ থেকে বন্ধুত্বের নাম দিয়ে, কিন্তু এখন বাস্তবতা হচ্ছে যে এখন রাশিয়া মানে যেটাকে বলে আরো শক্ত হচ্ছে। ওই বন্ধুত্ব বলে কিছু নেই, এখন হচ্ছে বাজার ভিত্তিক সমস্ত কিছু হবে। ইরান একটা ঘোষণা করেছে, এই ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিল তার ঠিক আগের মুহূর্তে সে বলল যে ইরান এতদিন পর্যন্ত যে সমস্ত বোমা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে ইসরায়েল এবং অন্যান্য দেশকে, এখন সেখানে একটা গুণগত পরিবর্তন আসবে। সেটা হচ্ছে যে আগে যদি এক একটা মিসাইলে, ক্ষেপণাস্ত্রে যদি 500 কিলো থাকতো, এখন সেটা বাড়িয়ে তারা নতুন যে মিসাইল দিয়ে আক্রমণ করছে সেখানে হবে 1000 কিলো, তার মানে 1 টন পরিমাণ টিএনটি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তারা এখন ব্যবহার করতে শুরু করেছে। এটাও কিন্তু একটা থ্রেট। হিজবুল্লাহর ব্যাপারে আসি, হিজবুল্লাহ সম্পর্কে কিন্তু
ধারণা ছিল যে হ্যাঁ হিজবুল্লাহ শেষ হয়ে গেছে, এবং এরকম প্রচার আমরা শুনেছি যে হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার পর থেকে হিজবুল্লাহর কোনো অস্তিত্ব নেই এবং এটা শেষ হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু লক্ষণীয় যে হিজবুল্লাহ কিন্তু সাংঘাতিকভাবে আক্রমণ করছে, যেটা পশ্চিমা বিশ্বের খবরে আসছে না। যেমন হাইফা বন্দর তারা গতকাল আক্রমণ করেছে এবং সেটার একটা বড় অংশ ধ্বংস করে দিয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে যে লেবাননের দক্ষিণে তারা আক্রমণ করছে ইসরায়েলি পোস্টগুলোকে, এবং সেই পোস্টে আক্রমণ করে 5টা ট্যাঙ্ক তারা ধ্বংস করেছে, 10 জন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে, এবং তারা ওই গেরিলা ওয়ারফেয়ার যেটাকে বলে সেইভাবে তারা কিন্তু আক্রমণটা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের ওই হিজবুল্লাহ যে ব্রিগেডকে টার্গেট করছে ইসরায়েলের, সে ব্রিগেডটা হচ্ছে 188 নম্বর ব্রিগেড, এবং সেটা ওই দক্ষিণ লেবাননের আশেপাশেই আছে। এবং এই গুপ্ত হত্যা এবং এই গেরিলা কায়দায় আক্রমণে ইসরায়েল কিন্তু অত্যন্ত সংকটে আছে। পশ্চিমা বিশ্বের যে সমস্ত বাজার আছে, মার্কেট আছে, বিশেষ করে ওয়াল স্ট্রিট থেকে শুরু করে নিকে জাপানের এবং কোরিয়ার এবং ফুটসি ব্রিটেনের এবং অন্যান্য জায়গায় জার্মান এবং ফ্রান্সের, সেখানে কিন্তু সবকিছু লাল। তার মানে সাংঘাতিক রকমের পতন হয়েছে। আমাদের অস্ট্রেলিয়া সম্ভবত $160 বিলিয়ন হারিয়েছে শুধু অস্ট্রেলিয়ায় এই গত 2 দিনে। সুতরাং সেখানেও কিন্তু একটা চাপ আছে, বড় ধরনের চাপ আছে আমি বলবো। সুতরাং এটা সব মিলিয়ে যদি আমি দেখি, আর একটা ব্যাপার বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে কুয়েত কিন্তু বলেছে যে আর 2 থেকে 3 দিনের ভেতরে সে তার তেল উৎপাদন বন্ধ করে দিবে। কেন? তেল উৎপাদনটা হয় এমনভাবে এবং তার রপ্তানিটা হয় এমনভাবে যে কন্টিনিউয়াসলি তেল উৎপাদনটা হয়, এবং তাদের যে রক্ষণাগার, সেই রক্ষণাগারে তেলটা আসে, তার সঙ্গে সঙ্গে কিন্তু জাহাজে করে সেগুলো জাহাজে ভরা হয়, তেলগুলো করে জাহাজটা ছেড়ে চলে যায়। এখন তো সেটা নেই। এখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেল উৎপাদনের সমস্ত যে রিজার্ভোয়ার বা যে সমস্ত আধার আছে যেখানে তেল জমা করে রাখা হয়, সেই আধারগুলো সম্পূর্ণ ভরে গেছে। সুতরাং এখন এবং জাহাজও আসছে না। সুতরাং এখন উৎপাদন বন্ধ না করা ছাড়া কোনো উপায় নাই। এটা কিন্তু আরো হতে যাচ্ছে সৌদি আরবের জন্য, বাহরাইনের জন্য, কুয়েত এবং কাতারের জন্য, প্রত্যেকটা গালফ স্টেটের জন্য এটা প্রযোজ্য হতে যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে এমন একটা সিচুয়েশনে তৈরি হয়েছে যে সিচুয়েশন এখন আমেরিকার যারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা কিন্তু বুঝতে পারছে, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন, এবং তার আশেপাশের লোকগুলো বুঝতে পারছেন যে খুব একটা ভালো সময় না। আর এমনিতেই যুদ্ধক্ষেত্রে ইরানের সাথে টেক্কা দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি একথা মানি যে ইরান সাংঘাতিকভাবে আঘাত পাচ্ছে এবং সেই আঘাত তারা গ্রহণ করে নিচ্ছে, কিন্তু বর্তমানে যে নতুন ধর্মীয় নেতা তাকে তারা সিলেক্ট করেছে, সেই ধর্মীয় নেতা কিন্তু আগের ধর্মীয় নেতা তার বাবার থেকে অনেক বেশি শক্ত, এবং এই শক্ত আরো বেশি শক্ত হয়েছে এই কারণে যে যে তার স্ত্রী, কন্যা এবং তার আরো অন্যান্য আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই প্রথম দিনের হামলায় কিন্তু মারা যায় তার বাবার সাথে। সুতরাং এর প্রতিশোধ বা তার প্রতিশোধ নেওয়ার যে একটা স্পৃহা এবং আকাঙ্ক্ষা, সেটা কিন্তু তার ভেতরে জ্বলছে। সুতরাং এখন আমি যদি বলি যে ইরান এর ভেতরেই যদি সিদ্ধান্ত নেয় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করবে এবং সেটা তৈরি করবে খুব শীঘ্রই, তাহলে আমি কিন্তু অবাক হব না। সুতরাং পরিস্থিতিটা কিন্তু একেবারে আমেরিকার বিরুদ্ধে এবং তাদের মানে আত্মসমর্পণ করা ছাড়া আমি আর কোনো দেখছি না। কিন্তু আত্মসমর্পণটা কেমন হবে, যুদ্ধ কবে বন্ধ হবে, সেটা সবই সিদ্ধান্ত নেবে ইরান, আমেরিকা নয়। যতই আমেরিকা লাফালাফি করুক না কেন, এখন তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এবং এটাই হচ্ছে আজকের বাস্তবতা। তো আপনি যেটা বলছিলেন যে সাহায্য চেয়ে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন প্রেসিডেন্ট পুতিনকে, রাশিয়ার প্রেসিডেন্ট। এখন যে কথাটা সবচেয়ে বেশি প্রচার আছে যে রাশিয়া এবং চীন তারা চায় আমেরিকা দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে আটকে থাকুক, মধ্যপ্রাচ্যে সমস্যার মধ্যে। তাহলে একদিকে রাশিয়ার যেমন একটা সমস্যা আছে ইউক্রেন, চীনের একটা সমস্যা আছে তাইওয়ান, সেদিকে বা চীন সাগরে তাদের যে শক্তি বাড়ানোর সেই দিকেও তারা নজর দিতে পারবে না। এক্ষেত্রে
মধ্যপ্রাচ্যে আটকে রেখে আমেরিকাকে দুর্বল করার কৌশল তাদের। আপনি কি মনে করেন যে এটি কি মানে বাস্তবসম্মত? হ্যাঁ, এটা বাস্তবসম্মত না। এই কারণে যে আমি রাশিয়ার কথাই বলি। রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে, এবং এই যুদ্ধটা এই বছরেই শেষ হবে বলে আমি মনে করি। এই কারণে যে এপ্রিল মাস, এখন কিন্তু এই মার্চ মাসে ইউক্রেনের সমস্ত মাঠঘাট এবং রণক্ষেত্র যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এই হাঁটু সমান কাদায় ভরে আছে। সুতরাং সেখানে ট্যাঙ্ক চলবে না, সেখানে কোনো যানবাহন চলবে না, যুদ্ধ যানবাহন, এবং সেই কারণে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে যুদ্ধে একটা বিরতি এসেছে। কিন্তু এপ্রিল মাসে যখন সবকিছু শুকিয়ে যাবে এবং মাটি যখন আরো শক্ত হবে, তখনই কিন্তু রাশিয়া কিন্তু আক্রমণটা পরিচালনা করবে, এবং সেই পরিচালনা নির্ভর করে না এই মধ্যপ্রাচ্যের কি ঘটছে না ঘটছে, আমেরিকা সেখানে আটকে আছে কিনা। এবং আমেরিকা তো আটকে থাকতে পারবে না। এখন যেটা বাস্তব সেটা হচ্ছে এই যে গালফ স্টেটের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ছিল, অবকাঠামো ছিল আমেরিকার, সেই রাডার থেকে শুরু করে নৌঘাঁটি থেকে শুরু করে যে সমস্ত উপস্থাপনা ছিল, সেগুলো প্রায় ধ্বংস, 80% ধ্বংস হয়ে আছে। সুতরাং যেভাবে মধ্যপ্রাচ্যকে ব্যবহার করে এবং সেখানকার ঘাঁটিগুলো ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা তার প্রক্সি যুদ্ধ চালাতো ইউক্রেনকে ব্যবহার করে, সেই সম্ভাবনা নেই এখন। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে তাইওয়ানের ব্যাপারে কোনো পরিবর্তন হতে যাচ্ছে কিনা, বা তাইওয়ান নিয়ে চীন কোনো তার নীতিতে পরিবর্তন আনবে কিনা, আমি মনে করি না। তার প্রধান কারণ হচ্ছে যে চীন এবং রাশিয়া তারা কিন্তু হঠাৎ করে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে না, বা কোনো সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে না। তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেটা করে। এই যুদ্ধে যেটা ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, সেটা কিন্তু একটা হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে, আপনি লক্ষ্য করে দেখেন যে আমেরিকার কি উদ্দেশ্য সেটা কিন্তু আমরা কিছুই জানি না। একবার তারা বলছে যে রেজিম চেঞ্জ করা, একবার বলছে যে ইরান আত্মসমর্পণ করুক, একবার বলছে তাদের নেতৃত্বকে আমরা ধ্বংস করে দিব এবং সেখানে নতুন একটা নেতা আমরা করব, ডোনাল্ড ট্রাম্পই নির্দিষ্ট করবে এবং সিলেক্ট করবে, এই সমস্ত বলেছে। কিন্তু যুদ্ধটা যেদিন শুরু হয়, ওই দিন 28শে ফেব্রুয়ারি যখন প্রথম আঘাত হানে আমেরিকা, তখন আঘাত এনেছিল এই কারণে যে ইসরায়েল আমেরিকাকে বলেছিল যে আমরা যুদ্ধে যাচ্ছি এখনই, এই কারণে যে সমস্ত জেনারেলরা এবং আয়াতুল্লাহ হোমেইনি এবং তার পরিবার পরিজন একটা ঘরে আবদ্ধ আছে, এবং সেখানে তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে। সুতরাং এটাই হচ্ছে মোক্ষম সময় আঘাত করার, এবং এই নেতাদের আঘাত করে তাদেরকে ধ্বংস করে দিয়ে ইসরায়েল ভেবেছিল এবং আমেরিকাকে প্রলুব্ধ করেছিল যে হ্যাঁ, এটা যদি সম্ভব হয়, সাকসেসফুল হয়, তাহলে আমরা 2-3 দিনের ভেতরে আমরা যুদ্ধ শেষ করবো, আমরা জয়ী হব। সুতরাং এটাই হচ্ছিল তাদের স্ট্র্যাটেজি। কিন্তু সেই স্ট্র্যাটেজিতে কত ভুল সেটা আমরা লক্ষ্য করে দেখছি। আজকে যুদ্ধের 11 দিন চলছে। গত বছরের জুন মাসে যে যুদ্ধ চলে সেটা 12 দিনের ছিল। আজকে একদিন আগেই কিন্তু আমেরিকা নতি স্বীকার করছে আজকে যে এই যুদ্ধে তার সম্ভাবনা নেই, এবং সেই সম্ভাবনা নেই বিচার করেই কিন্তু সে পুতিনকে এবং আর অন্যান্যভাবে নানাভাবে জানানোর চেষ্টা করছে। সুতরাং তাইওয়ানকে নিয়ে চীন কখনোই কোনো হঠকারী সিদ্ধান্ত নিবে না। তাইওয়ান যতই না একটা আমেরিকার একটা ঘাঁটি হোক না কেন। আপনি লক্ষ্য করে দেখেন 1949 সালে যখন চীনে বিপ্লব হয়, তখনই কিন্তু এই চিয়াং কাই শেকের বাহিনী কুমিংটাং, তারা কিন্তু ওই মূল চীন ভূখণ্ড থেকে তারা পালিয়ে 2 জায়গায় যায়। একটা হচ্ছে তাইওয়ানে, আর একটা হচ্ছে বার্মায়, এখন মিয়ানমারে গিয়েছিল খুব অল্প সংখ্যক, সব বেশি গিয়েছিল তাইওয়ানে। এবং সেই সময় থেকে কিন্তু তাইওয়ানকে আমেরিকা একটা বেস হিসেবে গড়ে তুলেছে, এবং সেখানেই কিন্তু ওয়ার্ল্ড অ্যান্টি কমিউনিস্ট লীগ, কমিউনিস্ট বিরোধী লীগের বিশ্বব্যাপী যে লীগ, সেই লীগের হেডকোয়ার্টার ছিল এই তাইওয়ানে। এবং এই তাইওয়ান থেকেই কিন্তু আমেরিকা ওই নারকোটিকের বিরুদ্ধে সংগ্রাম চালাতে যেয়ে এই সমস্ত দেশগুলোকে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে, বার্মা, তারপর থাইল্যান্ড, তারপরে ক্যাম্বোডিয়া, এই সমস্ত জায়গায় এই যুদ্ধ চালায় এবং সেগুলোকে নিয়ন্ত্রণে আনে।
ইভেন এল সালভাডোরে যে সমস্ত আক্রমণ চালায় আমেরিকা, তার প্ল্যানিং গুলো হয়েছিল এখানে এবং ট্রেনিং গুলো হয়েছিল এখানে। আরেকটা হচ্ছে যে আমেরিকা যখন ওই নিকারাগুয়ার যে কন্ট্রার যে চক্রান্তটা করেছিল, যে ইরানের তেল বিক্রি করে সেই তেল দিয়ে কন্ট্রাকে সাহায্য করে তারপরে কন্ট্রাদেরকে দিয়ে নিকারাগুয়ার বামপন্থী সরকারকে উৎখাত করা, এই যে পরিকল্পনাটা তার ছক হয়েছিল এখানে, এবং এই তাইওয়ানে কিন্তু ট্রেনিংটা দিয়েছিল সবাই। কিন্তু আজও পর্যন্ত কিন্তু আমেরিকা মানে আমেরিকা মেনে নিয়েছে যে তাইওয়ান হচ্ছে চীনের অংশ, মেইনল্যান্ডের অংশ, এবং এটা তারা স্বীকার করে নেয় 1979 সালে। এর আগে নিক্সন, মনে আছে আমাদের, নিক্সন এবং কিসিঞ্জার যখন ইরানে চীনে যায়, সেই চীনে তারা মিটিং করে এবং চীনকে স্বীকৃতি দেয়, সরকারিভাবে স্বীকৃতি দেয়, এবং তখনই কিন্তু এই আলোচনাটা হয়েছিল যে হ্যাঁ, আমরা তাইওয়ানকে কখনো স্বাধীন একটা দেশ হিসেবে আমরা তার জন্য তৎপরতা করব না বা তার জন্য উদ্বুদ্ধ করব না তো তাইওয়ানবাসীকে। আমরা মনে করি যে তাইওয়ান হচ্ছে চীনেরই একটা অংশ। সুতরাং এই দিকটা সামনে রেখে কিন্তু তারা তাইওয়ানকে প্রস্তুত করছে চীনের বিরুদ্ধে লেলিয়ে দিতে, এবং তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করবে, এইরকম কিন্তু অনেক কথা আমেরিকাও বলে এসছে, এবং আমেরিকার অনেক সিনেটর তাইওয়ান ভিজিট করেছে, ভ্রমণ করেছে, এবং সেখানে স্থানীয় জাতীয়তাবাদী নেতাদেরকে উস্কে দিয়ে নানা ধরনের পরিকল্পনা তারা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো সফল হয়নি। সুতরাং চীন যেটা চায় সেটা হচ্ছে যে তাইওয়ান স্বাধীনতা ঘোষণা না করুক, তাইওয়ান হচ্ছে চীনের একটা অংশ, সেখানে একটা ভিন্ন সিস্টেম হতে পারে, ঠিক যেভাবে হংকংয়ে হয়েছিল, এবং এবং আরেকটা যে আইল্যান্ড আছে সেটা চীনের, সে ম্যাকাও, যেটাকে আমরা বলি ম্যাকাও, সে ম্যাকাও তার একটা অন্য ব্যবস্থা আছে, সবই আছে, কিন্তু তারা ধরে নিতে হবে যে তারা চীনেরই ভূখণ্ড, ও তারা স্বাধীন কোনো কিছু না। সুতরাং এই দিকটাই যতদিন পর্যন্ত তাইওয়ান মেনে নেবে এবং সেইভাবে বিহেভ করবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে চীন একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে সেখানে সামরিক বাহিনী পাঠাবে, যুদ্ধ বিমান পাঠাবে, জাহাজ পাঠাবে, এবং জাহাজ পাঠিয়ে সমস্ত দেশকে মানে দখল করে নিবে এবং সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে। আমার মনে হয় না সেরকম কোনো পরিকল্পনা আছে, এবং বিশেষ করে আমেরিকা এই এশিয়া, পশ্চিম এশিয়া এবং গালফ এরিয়াতে আছে, সেই সুযোগ নিয়ে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়বে, আমার মনে হয় না এরকম কোনো পরিকল্পনা চীনের আছে। তো যে বিষয়টা মানে উঠে আসছে এইখানে, আমরা যদি দেখি যে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়ছে, ইউক্রেন চীনের সঙ্গে একটা মানে কি বলবো সংঘাতের পরিস্থিতির মধ্যে আছে তাইওয়ান, দুটোকেই কিন্তু আমেরিকা সরাসরি তার সমরাস্ত্র দিয়ে সাহায্য করছে এবং যত ধরনের সাহায্য করছে। ঠিক উল্টো দিকে যদি আমরা ইরানকে দেখি, এই আমেরিকার হামলার শিকার ইরান, তো ইরানকে কেন সরাসরি চীন বা রাশিয়া তারা কোনো ধরনের কোনো সরাসরি অস্ত্র বা গোলা বারুদ সাহায্য দিতে পারছে না, যেটুকু দিচ্ছে সেটুকু পরোক্ষ সাহায্য। এই মানে প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্যটা কি বা কি ধরনের বা কেন, এইটা যদি একটু। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন বলে আমি মনে করি। এটাকে বোঝার জন্য কিন্তু আমাকে একটুখানি সময় দিতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা চিন্তা করে দেখি যে ইরান যদি আজকে এই যুদ্ধে হারে, তাহলে এর বৈশ্বিক যে মানে যে প্রতিফল, কনসিকুয়েন্স যেটাকে আমরা বলি ইংরেজিতে, সেটা কি হতে পারে। ইরান যদি ফল করে, তাহলে ইরানের পাশে আছে আজেরবাইজান, আছে আর্মেনিয়া, আছে জর্জিয়া, তার পাশে আছে তুরস্ক, আর এদিকে হচ্ছে মধ্য এশিয়া, তুর্কমেনিয়া, তুর্কমেনিস্তান, তুর্কমেনিয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং ইরান যদি হারে এবং ইরানে যদি আমেরিকা তার প্রভাব বিস্তার করে এবং ইরানকে তার দখলে রাখে বা তার প্রভাব বলয়ে রাখে, তাহলে এই এলাকাগুলো কিন্তু সম্পূর্ণ ভালনারেবল হয়ে যায়, এবং এরই আরো সম্প্রসারিত হয়ে এটা কিন্তু রাশিয়ার একেবারে কাছাকাছি এসে দাঁড়াবে, এবং ওই গোটা অঞ্চল যেটাকে আমরা ইউরেশিয়া বলি,
এবং সেখানে চীনও কিন্তু ইনভলভ। এই ইউরেশিয়ার হোল এরিয়াটা কিন্তু তখন আমেরিকা তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। আপনার মনে আছে যে আমি বারবার একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে এই ইউরেশিয়াটা এর গুরুত্ব এত বেশি যে ব্রেজিনস্কি যে ছিল প্রতিরক্ষা সেক্রেটারি এক সময়ের, তিনি কিন্তু বলেছেন যে এই ইউরেশিয়ার উপরে যে আধিপত্য বিস্তার করতে পারবে সেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং ইরান হচ্ছে সেই একটা ঘাঁটি, একটা দেশ যে কিন্তু এর এই আমেরিকান যে চক্রান্ত তার সামনে একটা প্রতিবন্ধক এবং প্রতিরোধ। সুতরাং রাশিয়া এবং চীন কখনোই এটা অ্যালাউ করবে না যে ইরান আমেরিকার প্রভাব বলয়ে আসুক, পশ্চিমা বিশ্বের প্রভাব বলয়ে পড়ে যাক। এখন সাহায্য, রাশিয়া এবং চীন কিভাবে সাহায্য করছে, এই সাহায্য কিন্তু দৃশ্যমান না, আমরা দেখছি না তেমন কিছুই। আমরা সাহায্য বলতে যেমন বুঝি আমাদের প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে ভারতীয় সৈন্য ডিসেম্বর মাসের দিকে চলে আসলো, এসে আমাদের দেশকে মুক্তিবাহিনীকে সাহায্য দিল এবং মুক্তিবাহিনী ভারতীয় সাহায্য নিয়ে আমাদের দেশকে মুক্ত করলো। সোভিয়েত ইউনিয়নও যুদ্ধজাহাজ পাঠালো, যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে এসে আমেরিকার সপ্তম নৌবহরকে আটকিয়ে দিল এবং সেটা আমরা টেলিভিশনেও দেখলাম বা রেডিওতে খবর শুনলাম। এটা একটা সাহায্যের একটা বহিঃপ্রকাশ এবং এগুলো হচ্ছে বাস্তব সাহায্য দেয়া হচ্ছে, সেটা আমরা সচক্ষে আমরা দেখছি। এর পরে যে সমস্ত ঘটনা, যেমন ভিয়েতনাম যুদ্ধে, সেখানে আমরা দেখেছি যে আমেরিকা একেবারে সশরীরে সামরিক বাহিনী পাঠিয়ে সেখানেও সাহায্য করেছে। আমেরিকা আরো অন্যান্য জায়গায় সাহায্য করেছে। 2001 সালে আফগানিস্তানে, 2003 সালে ইরাকে, লিবিয়াতে ইত্যাদি ইত্যাদি জায়গায় বোমা টোমা ফেলে বিমান পাঠিয়ে তার একটা অপটিক্স ছিল, যে দৃশ্যমান ছিল যে এইভাবে কিন্তু আমেরিকা সাহায্য করছে অথবা আমেরিকা আক্রমণ করছে। সেই দিক থেকে যদি আমি ভাবি, তাহলে রাশিয়া সেই রকম নেই, বা রাশিয়াকে আমরা সেইভাবে দেখছি না, চীনকেও সেইভাবে দেখছি না। কিন্তু একটা যুদ্ধ কিন্তু সবকিছুকে বদলে দিয়েছে এবং সেই যুদ্ধটা হচ্ছে ইউক্রেন রুশ যুদ্ধ। এই রুশ ইউক্রেন যুদ্ধে আমরা কি আমেরিকার সোলজারকে আমরা দেখতে পাই? আমরা অবশ্যই জানি যে জার্মানিতে আমেরিকার জেনারেলরা সেখানে তাদের ঘাঁটিতে বসে যুদ্ধের সমস্ত ওয়ার প্ল্যান, যেটাকে বলি ওয়ার স্কেপ, সেই যুদ্ধের একটা মানে স্যাটেলাইটের মাধ্যমে যুদ্ধের একটা চিত্র তারা তৈরি করে দিচ্ছে। আমেরিকার অ্যাব্রাহাম ট্যাঙ্কস যাচ্ছে, ইউরোপের শেফার্ড ট্যাঙ্ক যাচ্ছে, ক্ষেপণাস্ত্র যাচ্ছে হাজারে হাজারে, তারপরে ড্রোন তৈরি হচ্ছে, স্যাটেলাইট দিয়ে রাশিয়ার কোথায় কি আছে সেগুলোর সমস্ত খবর দিচ্ছে, এবং এমনকি সামরিক বাহিনী, মার্কিন সামরিক বাহিনী যারা সদস্য, তাদেরকে রিডান্ডেন্সি দিয়ে তাদেরকে বলা হচ্ছে তোমরা অবসরে যাও, অবসরে যেয়ে তাদেরকে পাঠানো হচ্ছে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা সেটা দেখছি না, কিন্তু এই অবসরপ্রাপ্তরাই কিন্তু ওখানে যে অস্ত্র ধরছে। তো মানে আইনগতভাবে বলতে আমেরিকা বলছে যে না, ওরা তো আর আমাদের সামরিক বাহিনীতে নেই, সুতরাং আমরা সাহায্য করছি না, কিন্তু বাস্তবে তারা সাহায্য করছে। কিন্তু এই যুদ্ধটার এমন একটা যুদ্ধ যে যুদ্ধে সমস্ত কনসেপ্টগুলোকে বদলে দিল, যুদ্ধের কনসেপ্টকে বলে দিল। তার একটা হচ্ছে যে ড্রোনের ব্যবহার, ড্রোন দিয়ে যতটুকু না সামরিক বাহিনী এগিয়ে যেয়ে বা অন্যান্য মানে ফাইট হচ্ছে দুই বিমানের উপরে আকাশে, এই সমস্ত কিছু না, ড্রোনের ব্যবহারের মাধ্যমে। সুতরাং ড্রোন একটা সিগনিফিকেন্ট একটা মাধ্যম এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রনিক্স, এবং এই ইলেকট্রনিক্সের যে সমস্ত মানে তথ্য আসে সেটা হচ্ছে স্যাটেলাইট থেকে, এবং এই স্যাটেলাইট থেকে আসা তথ্যগুলোকে পরবর্তীতে ডাটা প্রসেসিং এর মাধ্যমে একটা যুদ্ধক্ষেত্রের একটা ছবি আঁকা হয়, এবং সেটাও কিন্তু ইলেকট্রনিক, এবং সেই ছবিটা আমাদেরকে বলে দেয় যে কোথায় কি আছে না আছে, এবং সেইভাবেই কিন্তু প্রতিপক্ষ বা পক্ষ তারা সিদ্ধান্ত নেয় আক্রমণটা কখন হবে, কি হবে। প্রত্যেকটা
যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটা বস্তুকেই তারা দেখতে পায়, ট্যাঙ্কের মুভমেন্টটাকে তারা দেখতে পায়, এবং সেইভাবে তারা অর্ডার দেয় তাদের বিমানকে, সেইভাবে তারা অর্ডার দেয় তাদের ড্রোন বাহিনীকে। এইভাবেই কিন্তু এই যুদ্ধটা পরিচালনা হয়েছে, এবং সেটাই হচ্ছে একটা সিগনিফিকেন্ট দিক। আমি দুটো উদাহরণ দিব। একটা হচ্ছে যে ইরান যখন সৌদি আরবের রিয়াদ শহরে আমেরিকান এমবেসিটাকে আক্রমণ করে, সেই এমবেসিটা আক্রমণ করে এমবেসির সম্পূর্ণটুকু না, কিন্তু এমবেসির একটা অংশকে আক্রমণ করে, এবং সেই অংশটা ছিল সিআইএর ঘাঁটি। এবং ইরান কিন্তু বলে দিয়েছিল যে আমরা ওই মার্কিন দূতাবাসে যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে আমরা কোনো টাচ করব না, বা আমরা তাদের ক্ষতি চাই না। কিন্তু এত প্রিসাইজ ওয়েতে, এত প্রেসিশন ভাবে নিয়ে তারা ইরান আঘাত করলো এখানে ড্রোন দিয়ে, যে ঠিক ওই অংশটাই কিন্তু ধ্বংস হলো। তো এই তথ্যটা কে দিল? এই তথ্যটা এসছে রাশিয়া যে সমস্ত স্যাটেলাইট ব্যবস্থা তা এখন পার্ক করে রেখেছে ইরানের এবং ওই গালফ এরিয়াতে, এবং সেটা একটা না, অন্ততপক্ষে 5 থেকে 6টা। আর সেই সাথে আছে চীনের বাইডো, সেটাও কিন্তু ওখানে ঘোরাঘুরি করছে স্পেসে। এবং এরা ইরানকে একেবারে এই 1 সেকেন্ড আগে কোথায় কি অবস্থান যুদ্ধজাহাজের, বিমানের এবং ইত্যাদি ইত্যাদি সেই খবরগুলা দিচ্ছে, এবং সেইভাবেই ইরান কিন্তু এই আক্রমণগুলো পরিচালনা করছে। আর একটা দ্বিতীয় উদাহরণ আমি বলি, যে আপনারা লক্ষ্য করে দেখেছেন একটা ভিডিও ক্লিপ কিন্তু সাংঘাতিক রকমের সিগনিফিকেন্ট এবং তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে যে ইরানের একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমা অতিক্রম করে ইসরায়েলের ভূমিতে ঢুকে পড়েছে। ঠিক সেই সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইন্টারসেপ্ট করার জন্য 5টা কি 6টা মিসাইল পাঠিয়ে দিয়ে আঘাত করার চেষ্টা করছে। ঠিক ওই ইরানি যে ক্ষেপণাস্ত্রটা, সেটা কিন্তু একে বেঁকে এমন একটা ফাঁক বের করে ফেললো যে ফাঁক দিয়ে ঢুকেই সে আঘাত করলো। তার মানে এই যে স্পেসটা হচ্ছে আনডিটেক্টেড এবং আনপ্রোটেক্টেড, মানে এটা রক্ষা নেই, রক্ষা করার কোনো মিসাইল, ইসরায়েলের মিসাইল এটাকে রক্ষা করছে না। ঠিক ওই একটা ন্যারো, অত্যন্ত সংকীর্ণ একটা স্পেস দিয়ে ইরানের এই ক্ষেপণাস্ত্রটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে একেবারে 1 সেকেন্ড, ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের ভেতরে এই ক্ষেপণাস্ত্রটা আঘাত করলো। এই টেকনিক্যাল নলেজটা কে দিল? এই টেকনিক্যাল নলেজটাকে বলে স্যাটেলাইট ড্রিভেন টার্গেটিং ডাটা। এই ডাটা এবং ড্রোন রাউটিং গাইডেন্স এবং স্ট্রাইক সিকোয়েন্সিং অ্যাডভাইস, স্ট্রাইকটা কখন হবে, কোনভাবে, একটার পর একটা কত সময় ব্যবধানে তারা স্ট্রাইক করবে, এই খবরগুলো সমস্ত কিছু কিন্তু রাশিয়া প্রোভাইড করছে 24 আওয়ার্স এ ডে, প্রতিদিনে 24 ঘন্টা ধরে স্থায়ীভাবে সেটা এখানে আছে। সুতরাং এই যে টেকনিকটা, এবং আরেকটা টেকনিক রাশিয়া তাকে দিয়েছে, সেটা হচ্ছে ক্রাসুকা নামে একটা জ্যামিং টেকনিক, জিএনএসএস বলে যেটাকে। এই জ্যামিং করা হচ্ছে যে আমেরিকার স্যাটেলাইট গুলোকে জ্যামিং করা, ইসরায়েলের স্যাটেলাইট গুলোকে জ্যামিং করা, পার্শিয়ালি, আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে, এই টেকনোলজিটা কিন্তু দিয়েছে। সুতরাং এটা একটা মারাত্মক একটা সাহায্য। এই সাহায্যটা যদি না পেত, তাহলে ইরানের পক্ষে কিন্তু এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। এটা হচ্ছে আমি টেকনিক্যাল ইলেকট্রনিক যে ওয়ারফেয়ারের সাহায্যটা আমরা দিচ্ছি। তৃতীয় হচ্ছে যে রাশিয়া কিন্তু যে সমস্ত MiG-29 এবং Su-35 যেটা ইরানকে দিয়েছে, সেগুলো কিন্তু ইরানের বিমানবন্দরে শোকেসের জন্য না, সেগুলো ইরানে অবস্থান করছে এমন জায়গায় যেগুলো হচ্ছে একেবারে আন্ডারগ্রাউন্ড বিমানবন্দর আছে, এদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি আছে, তারা সিটি বলে, মিসাইল সিটি আছে। এবং এগুলো সবই হচ্ছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব, ইরানের দক্ষিণ পূর্ব এলাকায়, এবং সেখানে ওই যে পর্বতমালা আছে, যেটা সেই পর্বতমালার নিচে এই উপস্থাপনাগুলো। এবং এটা যদি 2000 কিলো আমেরিকান বোমা দিয়েও যদি আঘাত করে, সেগুলো টাচ করতে পারবে না। এই হচ্ছে ইরানের স্ট্র্যাটেজিক এবং
ওই যে মোজাইক যে সিস্টেমটা, তারা সমস্ত ইরানকে 31টা ভাগে ভাগ করেছে, ভাগ করে এক একটা প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তারা স্বাধীনভাবে তারা ডিসিশন নিতে পারে। তার মানে তেহরানের যে রিজিয়ন বা এলাকা, সেই এলাকা যদি কলাপস করে, তার মানে আরো 30টা আছে, সেই 30টা কিন্তু আমেরিকাকে আক্রমণ, যুদ্ধ চালিয়ে যাবে, তাই না? সুতরাং এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে স্বশাসিত এবং স্বনিয়ন্ত্রিত একটা ব্যবস্থা। সুতরাং এই ব্যবস্থায়, আর ইরান হচ্ছে একটা বিশাল দেশ, ইরানের আয়তন হচ্ছে পশ্চিম ইউরোপ, আমি পূর্ব ইউরোপ বলছি না, পশ্চিম ইউরোপের আয়তনের সমান, এটা হিউজ একটা দেশ। সুতরাং এই দেশের 31টা যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে আপনি কিভাবে এই দেশটাকে ধ্বংস করবেন? এবং সেই কারণেই কিন্তু আজকে যুদ্ধের পরিস্থিতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, যখন আমেরিকা বাধ্য হচ্ছে বলতে যে হ্যাঁ একটা যুদ্ধবিরতি, এখনো যুদ্ধবিরতি শব্দটা ব্যবহার করেনি, কিন্তু ট্রাম্প বলছে যে যুদ্ধটা শেষ করা প্রয়োজন এবং সেটা শেষ হবে তাড়াতাড়ি। এখনো সে বলছে যে আমরাই যুদ্ধ বন্ধ করব, কারণ আমরা সব অ্যাচিভ করে ফেলেছি, অর্জন করে ফেলেছি, আর অর্জনের কিছু নাই, এগুলো হচ্ছে ভাওতাবাজি। এই ভাওতাবাজি ইরান ভালো করে বোঝে। ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তার ওই আইআরজিসির যে বিশাল বাহিনী, 10 লক্ষ সৈন্যের যে বাহিনী, তার প্রধান জানিয়ে দিচ্ছে আলী লারিজানি যে যুদ্ধ বন্ধ করার অধিকার ডোনাল্ড ট্রাম্পের নেই, এই অধিকারটা আছে ইরানের, এবং ইরানই সিদ্ধান্ত নিবে কখন যুদ্ধ বন্ধ। এবং এখানে যদি পুতিনও যদি এসে হস্তক্ষেপ করে, ইরান সেটা মানবে না, এটা আমি বলে রাখলাম। সুতরাং এই হচ্ছে আমাদের চিত্র। তো আমি একটু শেষে অন্য প্রসঙ্গে যাই, যে আমেরিকা প্রায় 11 দিন ধরে ইসরায়েলকে সঙ্গে নিয়ে যে যুদ্ধ করছে ইরানের বিরুদ্ধে, এখন আমেরিকা কি তার দীর্ঘদিনের যে মিত্র ইউরোপীয় মিত্রদের, যাদের সঙ্গে মিলে সারা দুনিয়া প্রায় গত 80 বছর ধরে শাসন করে আসছে, যা চেয়েছে তাই করেছে, বিশেষত সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে, তো এই এদেরকে ইউরোপীয় মিত্রদেরকে আমেরিকা কি একেবারেই ত্যাগ করলো? মানে আমেরিকা বলতে এখানে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের কোনো পাত্তাই দিলেন না, এমনকি আপনার ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বক্তব্যের পরেও সাহায্যের তিনি যে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি বিমান বাহিনীর রণতরী পাঠাবেন। আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প আসলে সিক, তার মেন্টাল ক্যাপাসিটি কোথায়, কতটুকু, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সে একটা আত্মপ্রেমিক, এবং তার ওই আত্মপ্রেমিক ইগোতে যে কেউ আঘাত করলেই সে কিন্তু সাংঘাতিকভাবে উল্টোপাল্টা সিদ্ধান্ত নেয়, এবং সেইভাবে ব্যবহার, মানে তার বহিঃপ্রকাশ ঘটে। যেমন স্পেন বলল যে না, এই যুদ্ধটা অন্যায় যুদ্ধ এবং এই যুদ্ধে স্পেন অংশগ্রহণ করবে না। সঙ্গে সঙ্গে দেখেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে সে তার বাণিজ্য সেক্রেটারিকে বলছে যে সমস্ত কিছু স্পেনের সাথে সমস্ত ট্রেড বন্ধ করে দাও, আমি সমস্ত কিছু বন্ধ দেখতে চাই, আমি তাকে পানিশমেন্ট দিতে চাই। একই ঘটনা ঘটলো ব্রিটেনের ক্ষেত্রে। স্ট্যামার তার প্রধানমন্ত্রী, সে বলল যে না, এই যুদ্ধ আইনগতভাবে ঠিক নেই, সেই কারণে আমি এখানে অংশগ্রহণ করব না। কিন্তু তারপরে একদিন পরে আবার ব্রিটেন ঠিকই বলল যে হ্যাঁ, আমি আমার যুদ্ধ জাহাজ পাঠাচ্ছি, আমি সাইপ্রাসকে রক্ষা করার জন্য আমাকে অবশ্যই অংশ নিতে হবে। এবং তার প্রত্যুত্তরে ডোনাল্ড ট্রাম্প বলল যে তুমি যুদ্ধে যেখানে জয় হয়ে গেছে আমাদের, সেই জয়ের পরে তুমি এখানে জয়েন করার আমাদের কোনো তোমার প্রয়োজনই নাই। এর থেকে অপমানজনক আর কি হতে পারে? এবং ইউরোপের প্রতিটা নেতাকেই কিন্তু এমন তুচ্ছ তাচ্ছিল্য করে ট্রাম্প ব্যবহার করে তাদেরকে, তাদের লজ্জা শরম বলতে কিছু নাই, তাদের ডিগনিটি বলে কিছু নাই, তারা হচ্ছে পাপেট, তারা হচ্ছে এই ক্লায়েন্ট স্টেট, এবং এদের মান সম্মান বলেও কিছু নাই। আপনি লক্ষ্য করে দেখেন ম্যাক্রো, সে বলছে যে এই যুদ্ধটা হচ্ছে আউটসাইড অফ দ্য ল অফ ইন্টারন্যাশনাল ল, মানে আন্তর্জাতিক ল এর পরিধির বাইরে। তার 2 দিন পরে বলছে যে না,
আমি আপনাকে সাহায্য করতে চাই, আমি যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রতিরক্ষা হিসেবে আমি যুদ্ধজাহাজ পাঠাবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই ব্রিটেন, তারপরে আপনার স্পেন, তারপরে ম্যাক্রো, আপনি যদি জার্মানির ম্যাক্সের কাছে আসেন, সে একই বক্তব্য। সে প্রথমে সেই মাত্র একমাত্র যে বলেছে যে না আমরা সাহায্য করব, তাদের যে একটা র্যামস্টেইনের যে বিশাল ঘাঁটি আছে ন্যাটোর এবং আমেরিকার, সেই ন্যাটোকে সেই ঘাঁটিকে ব্যবহার করার জন্য আমরা প্রস্তুত, এবং আমেরিকা যেন সেটা ব্যবহার করতে পারে। আরেকটা হচ্ছে যে আরেকটা ঘাঁটিও জার্মানি আমেরিকা ব্যবহারের জন্য দিয়েছে। সুতরাং আপনি লক্ষ্য করে, এবং কায়া কালিস বলছে যে ইরান হচ্ছে যুদ্ধ এক্সপোর্ট করে। এই কায়া কালিস যিনি হচ্ছে পররাষ্ট্র দপ্তরকে দেখে ইউরোপিয়ান ইউনিয়নের। সুতরাং এই হচ্ছে এদের ক্যারেক্টার, এদের কোনো মুখ নেই, এদের কোনো মান সম্মান বোধ নেই, এবং সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো লোক এদেরকে এরকম হেয় প্রতিপন্ন করতে পারে। এবং ইউরোপ কিন্তু ফিনিশ একেবারে, আমি বলতে পারি যে ইউরোপের যে যে ভাবমূর্তি ছিল, যে সম্মানবোধ ছিল, অর্থনৈতিকভাবে তারা যে শক্তিশালী ছিল, এই ক্রাইসিসের মাধ্যমেই মধ্যে দিয়ে কিন্তু এখন ইউরোপ এমন একটা সংকটের ভেতরে পড়ে গেছে যে আমেরিকা কোনো পাত্তাই দেয় না ইউরোপকে, পাত্তা দেয় না এই কারণে যে ইউরোপের গার্ডস নেই। ইউরোপের একটা যে স্বাধীন চেতা, একটা নীতি নিয়ে, একটা স্বাধীন নীতি নিয়ে যে সে অগ্রসর হবে, এবং সেখানে একটা জায়গায় যেটা ন্যায় অন্যায় এবং মানবিক দিক থেকে সেটা ঠিক অথবা বেঠিক, এই সমস্ত দিক দুঃখ বিচার না করে এতদিন পর্যন্ত 1945 সাল থেকে শুরু করে এই পর্যন্ত ইউরোপ কিন্তু আমেরিকার পেছনেই ছিল, এবং পেছনে ছিল এই কারণে যে আমেরিকা তার প্রতিরক্ষা ভার আমেরিকা নিবে, এবং সেই প্রতিরক্ষা ভার আমেরিকা নিয়ে ইউরোপ কিন্তু অত্যন্ত শান্তিতে ছিল। এবং সেই কারণেই কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন ইউরোপে মানুষজন শান্তিতে ছিল এই কারণে যে ইউরোপের প্রতিটা দেশ তার জনগণের জন্য অনেক বেশি খরচ করতে পারত, কারণ তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয় নাই, সেই ব্যয়টার অনেক অংশ তারা ব্যয় করত সোশ্যাল সিকিউরিটির খাতে, সামাজিক নিরাপত্তার খাতে, যেমন পেনশন ভাতা, যেমন বেকার ভাতা, যেমন এটা ওটা, ওষুধের দাম কমানো, এই যে সামাজিক রক্ষার একটা যে দিক আছে, সিকিউরিটির দিকটা আছে, সেটা তারা করতে পারত ওই কারণে যে তাদের প্রতিরক্ষা বাজেটে তখন ব্যয় করতে হয় না। আজকে তারা টের পাচ্ছে যে কত ধানে কত চাল। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।